আমি ঝন্টু বড়াইকের কাছে যেতে চাই। ঝন্টু বড়াইক, আমি শুধু বোঝার চেষ্টা করছি আজকে অরুণ হালদার যে ভয়ানক কথাগুলি বললেন এবং তার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী বললেন, আমি একবার আপনার কাছে বোঝার চেষ্টা করছি যে আর্টিকেলের কথা বলা হলো ইন্ডিয়ান কনস্টিটিউশনের, অরুণ হালদার বলছেন আমি এই আর্টিকেল ধরে ধরে মাননীয় রাষ্ট্রপতি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে বুঝিয়ে এসেছি যে ম্যাডাম এই ক্ষেত্রে এই গ্রাউন্ডে আপনি ইমিডিয়েট ইন্টারভেন করুন, নয়তো সর্বনাশ হয়ে যাবে বাংলার তপশিলি মানুষের। ঝন্টু বড়াইক, আপনি যদি আজকে সহজ করে বুঝিয়ে দেন যে বাংলার সংখ্যালঘুদের নিয়ে আমরা কথা বলি, বাংলার বিভিন্ন শহুরে মানুষ নিয়ে কথা বলি, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ নিয়ে কথা বলি, কিন্তু কেউ সচরাচর কিন্তু তপশিলি মানুষের অধিকার যে হরণ হচ্ছে সন্দেশখালিতে, এটা একটা ইস্যু হয়ে গেছে এই বাংলাতে, সেটা নিয়ে কম কথা বলা হয়। অরুণ হালদার কিন্তু একটা নতুন ডিসকোর্স খুলে দিলেন। আমি ময়ূক শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, প্লিজ বলুন। ময়ূক শোনা যাচ্ছে? বলুন। আচ্ছা, আমি এই মুহূর্তে 100% আদিবাসী অধ্যুষিত একটি উত্তরবঙ্গের একটি প্রান্তিক এলাকায় বসে আছি। তোমাকে পরিষ্কার দুটো কথা বলি। একটা হচ্ছে অরুণবাবু যে কথাটা বললেন, আমি বহুবার একটা কথা তোমাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাইছিলাম যে এসটি এসসি অর্থাৎ শিডিউল, যখন সংবিধান প্রণেতারা এই প্রান্তিক মানুষ, যিনি গান্ধীজির ভাষায় হরিজন, হরির খুব কাছের মানুষ, এই মানুষগুলোকে যখন শিডিউলে অন্তর্গত করা হলো, অর্থাৎ সাধারণের মধ্যে একটা সেকশনাল পার্ট ঢুকিয়ে দেওয়া হলো যে এরা হাইয়েস্ট প্রেফারেবল পার্ট, অর্থাৎ এই প্রান্তিক পিছড়ে বর্গ হচ্ছে হাইয়েস্ট প্রেফারেবল পার্ট, দ্যাট ইজ কল্ড শিডিউল। এদের জন্য কিন্তু সংবিধানে কতগুলো ক্লজ অ্যাড করা হলো। সেই সংবিধানের প্রথম ক্লজ ময়ূক যে সরকারি সেক্টরগুলোতে ওদের রিপ্রেজেন্টেটিভ রাখা হবে জনসংখ্যার ভিত্তিতে। আমি তোমাকে বলি, আজকে নর্থ বেঙ্গলের 100% ট্রাইবেল আদিবাসী অধ্যুষিত পার্টগুলোর একাধিক থানায় আমরা যোগাযোগ করে এই লাস্ট 12-13 বছরে একটাও অ্যাথ্রোসিটিক্স অ্যাক্টে মামলা খুঁজে পাইনি। অথচ না, মামলা খুঁজে পাননি মানে তার মানে আদিবাসীদের উপর অত্যাচার হয়নি। ঝন্টু বড়াইক, মামলা খুঁজে পাননি মানে আদিবাসীদের উপর অত্যাচার হয়নি। যেভাবে পুলিশ বলছে সন্দেশখালিতে ধর্ষণের বা নারী নির্যাতনের কোনো অভিযোগ আসেনি। আমি তাই না? আমি বলি ময়ূক, তোমার বোধহয় খেয়াল আছে 2019 সালে কলকাতায় সবচেয়ে প্রেস্টিজিয়াস রবীন্দ্রনাথের বাড়িতে অবস্থিত, পৃথিবীর প্রথম নোবেল লরিয়েটের বাড়িতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ে মেধা সম্পন্ন গোল্ড মেডেল পাওয়া আদিবাসী চা বাগানের তরুণী ডক্টর সরস্বতী কেরকারটাকে যখন তৃণমূলের লোকজন দুর্নীতি করেনি বলে গাত্রবর্ণ তুলে নিয়ে, গায়ের রং তুলে নিয়ে গালাগালি করে 4 ঘন্টা হেনস্থা করেছিল, পুলিশের হাজার চেষ্টায়, তোমার চ্যানেলের হাজার চেষ্টাতেও, হাজার মিডিয়া, হাজার বুদ্ধিজীবী ঘেরাও করার পরেও পুলিশ কিন্তু অ্যাট্রোসিটিক্স অ্যাক্টে মামলা করেনি। অর্থাৎ এনসিআর এর রিপোর্ট অনুযায়ী এ রাজ্যে কিন্তু অ্যাট্রোসিটিক্স অ্যাক্টে মামলা পুলিশ নেয় না। অর্থাৎ এই মানুষগুলো হচ্ছে নেই রাজ্যের বাসিন্দা। দ্বিতীয়, তোমাকে বলি, এই যে তুমি নুসরাত জাহানের কথা বলছিলে, আজকে প্রাইভেট বিলের পার্টগুলো আমরা চেক করছিলাম, এখানে পরিষ্কার যে তৃণমূলের বাড়িতে শৌখিন ফুলদানিতে রাখা যে কতগুলো ফুল সাংসদ আছেন, বিধায়ক আছেন, তার মধ্যে দেব, নুসরাত জাহান, মিমি, অভিষেক ব্যানার্জি, তাদের রেকর্ড শুনবে। তাদের পরিসংখ্যান দেবের অ্যাটেন্ডেন্স 11%, জাতীয় রেকর্ড যেখানে 79। এই যে তোমাদের নুসরাত জাহান, তার মাত্র 22% অ্যাটেন্ডেন্স, 79 যেখানে অল ইন্ডিয়া রেকর্ড, যেখানে তিনি ডিবেটে অংশগ্রহণ করেছেন 11টি, যেখানে ন্যাশনাল রেকর্ড 42টি। এবং শুনলে অবাক হবে, লাস্ট 14-19-এর পর থেকে একটাও তিনি বসিরহাট নিয়ে। রাষ্ট্রপতি শাসনই কি একমাত্র পথ? এখন এই মুহূর্তে সবচেয়ে বড় বিতর্ক, এবং কারণটা আমি এক এক করে ব্যাখ্যা করে যাচ্ছি। কারণ যে এমপিকে ওখানে বসানো হয়েছে সেই এমপি কাজ করে না, যে সরকার, সেই সরকার অ্যাকচুয়ালি ইনঅ্যাক্টিভ। পুলিশ মন্ত্রী রাজ্যের, তারা চোখের সামনে দেখতে পাচ্ছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সংখ্যাগুরু, সংখ্যালঘু, মহিলা, পুরুষ সবাই অত্যাচারিত, এবং তারপরেও রাজ্য সরকার কিছু করছে না, পুলিশ কিছু করছে না, রিপোর্ট নিচ্ছে না, পুলিশ উল্টে মিথ্যাচার করছে বারবার, যে সেখানে নাকি কোনো রিপোর্টই নেওয়া হচ্ছে না। মহিলা কমিশন সেখানে প্রতিবাদ করছে, শিডিউল কাস্ট কমিশন সেখানে প্রতিবাদ করছে, শিশু কমিশন সেখানে প্রতিবাদ করছে। তারপরেও কি আমাদের চুপচাপ বসে থাকতে হবে? না, এবার বলতে হবে যে রাষ্ট্রপতি শাসন হোক না একদিনের জন্য, 1 মাসের জন্য, বা প্রয়োজন হলে 1 বছরের জন্য। বিনোদ ঘোষাল এই মুহূর্তে লেখক আমাদের সঙ্গে রয়েছেন। বিনোদবাবু, আপনারা বুদ্ধিজীবী মানুষ, আপনারা চিন্তাবিদ, আপনারা ভাববেন, আপনারা পথ দেখান, নুসরাত জাহানরাও পথ দেখায়, কিন্তু আমরা বড় সাদা সিধা মাটির মানুষ, বসিরহাটের মানুষগুলো
সেই মানুষগুলো কি দোষ করেছে বলুন তো? প্রতি 5 বছর অন্তর অন্তরই প্রায়শ্চিত্তটা তাদের কেন করতে হবে? এবং প্রতি 5 বছর অন্তর অন্তর মমতা বন্দ্যোপাধ্যায়রা, রাজনীতিবিদরা তারা হাত জোর করে কেন বলবেন যে না আমাদেরকে আবার ভোট দাও, নুসরাতকে আমি বের করে দিয়েছি, নুসরাতের জায়গায় অন্য কাউকে আনবো, কিন্তু আসলে কাজটা একই হবে? বিনোদ বাবু, দেখুন, যে রাজ্যে ভোটের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে খেলা হবে এই শব্দ দিয়ে সম্বোধন করা হয়, অর্থাৎ খেলা আর ভোট সমার্থক যেখানে, সেখানে আর নতুন করে ভাববার অবকাশ থাকে না যে রাজনীতিটা না বুঝলেও, ফিল্ডে কাজ না করেও, সেটা আমি ছবি এঁকে বা গান গেয়ে বা অভিনয় করে আচমকা আমি একজন বিধায়ক পদে বসে যেতে পারি, কারণ এটা তো পুরোটাই খেলা। খেলার সঙ্গে রাজনীতির কোনো পার্থক্য নেই, সেটাই ঘটছে। এবং মুশকিল হচ্ছে, দুর্ভাগ্যের, যে এই সন্দেশখালিটা কিন্তু আজকে একটা উদাহরণ। গোটা বাংলার যদি বিভিন্ন প্রান্তে আমরা খোঁজ নিই, আজকে হয়তো এই অবস্থাটাই কিন্তু আমরা দেখতে পাবো বিভিন্ন জায়গাতে। মানে এর থেকে যন্ত্রণাদায়ক আর কিছু নেই যে আজকে একটা পশ্চিমবঙ্গের একটা জায়গা, সেখানকার নারীরা এইভাবে কাঁদছেন, এভাবে হাহাকার করছেন, এবং তারপরেও সেখানকার যে মানে জনপ্রতিনিধি, তিনি সেই অর্থে তার কোনো সে নেই, তার কোনো ভূমিকা নেই, তিনি চুপ। এর থেকে যন্ত্রণাদায়ক আর কি? আর ময়ূক, তুমি যেটা বললে যে প্রায়শ্চিত্ত, আমার তো মনে হয় যতদিন বাঙালি এই পশ্চিমবঙ্গে থাকবে, আমার মনে হয় বাকি জীবনটা তাদের প্রায়শ্চিত্ত করেই যেতে হবে। হ্যাঁ, মানে এটাই আমাদের ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে। এর থেকে যন্ত্রণাদায়ক আর কিছু নেই। আর বুদ্ধিজীবী, তুমি কথাটা উল্লেখ করলে, সত্যি কথা বলতে এর থেকে বড় গালাগাল বোধহয় পশ্চিমবঙ্গে বা বাংলা ভাষায় আর কিছু নেই। যারা বুদ্ধি ছিল, যারা কিছু করতে পারতেন, যারা পথ দেখাতে পারতেন, তারা নিজেদের পথ খুঁজে পেয়েছেন। তারা বিভিন্ন জায়গা, অনুদান, পুরস্কার, সম্মান, শ্রী, ভূষণ ইত্যাদি পেয়ে তারা চুপ রয়েছেন, তারা ঘুমিয়ে রয়েছেন। তারা জানেন যে চুপ থাকার দাম এ রাজ্যে কথা বলার থেকে অনেক বেশি। ফলে যা ঘটবার, অন্তত বুদ্ধিজীবীদের থেকে আর কিছু আশা করবার নেই। যদি করে, এই সন্দেশখালীর মায়েরা, বোনেরা আজকে যেমন নিজেরা দেখিয়ে দিচ্ছে যে কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে প্রতিরোধ করতে হয়, তারাই পারবে। আর আমি তো কোনো পথ দেখছি না ময়ূক। মানে পথটা হয়তো রাষ্ট্রপতি শাসনে, হয়তো আবারও হয়তো বলছি আমি অরুণ হালদার জানতে চাই, বাংলাতে তিনি জাতীয় শিডিউল কাস্ট কমিশনের চেয়ারপারসন, তিনি বাংলা ভাষায় তিনি বলেছেন যে আমাকেই ওখানে দুচ্ছাই করছে, আমাকেই ওখানে বলছে চলে যেতে। এবং মাথায় রাখুন যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব ল, যেটা আইন ভারতবর্ষে বাবা সাহেব আম্বেদকরের স্বপ্নের যে দেশটা তৈরি করা হয়েছিল বলে যারা বড় বড় বক্তৃতা দেন, তারা আসলে সংখ্যালঘু, সংখ্যাগুরু, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদিবাসী, প্রান্তিক মানুষ, তাদের সাথে বাংলাতে কি করছেন তার একের পর এক চিত্র আমি দেখাবো, কিন্তু এই মুহূর্তে